প্রাচীন চীনা প্রবাদে আছে, মূর্খ বৃদ্ধ পাহাড় সরালেও একদিন সফল হয়। সে অধ্যাবসায় আর অদম্য ইচ্ছাশক্তির দৃষ্টান্ত যেন নতুন করে লিখল গুইজো প্রদেশের প্রকৌশলীরা। দক্ষিণ পশ্চিম চীনের আনশুনে তৈরি হচ্ছে হুয়াজিয়াং গর্জ ব্রিজ। কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সর্বোচ্চ ঝুলন্ত সেতু। বিশ্বের সেরা ব্রিজগুলো চীনে, আর চীনের সেরা গুইজোতে। বৈবান নদীর উপর দাঁড়ানো এই সেতুটি পানির স্তর থেকে 625 মিটার উপরে। প্যারিসের আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে এই উচ্চতায়। এর আগে দোগে ব্রিজের রেকর্ড ছিল সর্বোচ্চ সেতু হিসেবে, সেটিও গুইজোতেই। কিন্তু নতুন ব্রিজ তার চেয়েও 71 মিটার উঁচু। ড্রোন ফুটেজে দেখা যায় পাহাড় কেটে সাপের মতো আঁকাবাঁকা আর স্তরে স্তরে সাজানো সেতুর রাস্তা। প্রচলিত টানেল খনন বা দীর্ঘ পথ ঘুরে না গিয়ে প্রকৌশলীরা পাহাড়কে স্লাইস করে বানালেন এক অনন্য মহাসড়ক। এতে ভ্রমণ সময় কমবে, আবার প্রকৃতির ক্ষতিও সীমিত থাকবে। শুধু যাতায়াত নয়, এই ব্রিজ হতে যাচ্ছে পর্যটনেরও কেন্দ্রবিন্দু। থাকবে কাচের অবজারভেশন ডেক, আকাশ ক্যাফে, এমনকি বানজি জাম্পিং আর জিপ লাইনের মতো এক্সট্রিম স্পোর্টস সুবিধা। ফলে স্থানীয়দের জন্য তৈরি হবে কর্মসংস্থান, বাড়বে অর্থনীতি। নতুন এই উচ্চতর সেতু নিয়ে উচ্ছ্বসিত গুইজোর বাসিন্দারা। এটি অবিশ্বাস্য বলেই মনে করেন কেউ কেউ। গুইজোর এক বাসিন্দা বলেন, শ্রমিকরা যে মেধা আর পরিশ্রম দিয়ে এই সেতু বানিয়েছেন তা আমাদের গর্বিত করে। মাত্র 3.5 বছরে 4 লেনের এই সেতুর দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় 2890 মিটার। ব্যয় হয়েছে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট কিংবা উত্তর আমেরিকার গর্ডি হাওয়ে ইন্টারন্যাশনাল ব্রিজ, এই 2 মেগা প্রকল্পের চেয়ে দ্রুত সময়ে শেষ হচ্ছে চীনের এই সেতুর কাজ। কিভাবে সম্ভব হলো? প্রকৌশলীরা ব্যবহার করেছেন স্যাটেলাইট গাইডেড কেবল ক্রেন, এআই সহায়তাপ্রাপ্ত সিমুলেশন আর মডিউলার অ্যাসেম্বলি টেকনিক। একে একে 93টি বিশাল স্টিল ট্রাস সেগমেন্ট বসানো হয়েছে মিলিমিটার নিখুঁততায়। সব মিলিয়ে ওজন 22,000 টনেরও বেশি। এই ব্রিজ চীনের পাহাড় সরানো বৃদ্ধির গল্পকে বাস্তবে রূপ দিয়েছে। প্রযুক্তির শক্তিতে পাহাড় কেটে সড়ক বানানো শুধু উন্নয়ন নয়, আত্মবিশ্বাসও যোগাচ্ছে গুইজোর মানুষকে। বিশ্বের 100টি সবচেয়ে উঁচু ব্রিজের অর্ধেকে দাঁড়িয়ে আছে চীনের গুইজো প্রদেশেই। হুয়াজিয়াং গর্জ ব্রিজ যুক্ত হলে এই খেতাব আরও পাকাপোক্ত হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের মধ্যে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে টার্ক বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া অলাভজনক মানবাধিকার সংগঠনগুলো আল হক ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে এই সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। আমি যুক্তরাষ্ট্র সরকারকে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই 3টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে সংগঠনগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রুবিও বলেন, এই সংগঠনগুলো আইসিসির মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচার করার প্রচেষ্টায় সরাসরি অংশ নিয়েছে, যা ইসরায়েলের সম্মতি ছাড়াই হয়েছে। তিনি আরও বলেন, আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান প্রতিক্রিয়া জানাবে।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৃহত্তর প্রচারণার অংশ, যার লক্ষ্য ছিল ইসরায়েলের সমালোচকদের শাস্তি দেওয়া, দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিকভাবে। গত কয়েক মাসে ওয়াশিংটন আইসিসির একাধিক বিচারক, কর্মকর্তা এবং জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরা সবাই ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণের পক্ষে কাজ করছিলেন। 2024 সালে আইসিসি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে ছিল যুদ্ধের অস্ত্র হিসাবে খাদ্য না দেওয়ার মতো কাজ। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র দ্রুতই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় ইসরায়েল আইসিসির প্রতিষ্ঠাতা রোম সংবিধির সদস্য নয়, তাই এই আদালতের এখতিয়ারের বাইরে। তবে আইসিসি জানায় যেহেতু এসব অপরাধ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডে ঘটেছে, যেটি 2015 সালে আদালতের সদস্য হয়েছে, তাই তাদের এখতিয়ার রয়েছে। রুবিও তার ঘোষণায় যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেন। এই প্রশাসন বরাবরই পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির সদস্য নয় এবং এদের ওপর আইসিসির এখতিয়ার নেই। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেন, এই সিদ্ধান্ত দোষীদের উৎসাহিত করে এবং আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের পরিবেশকে আরও উস্কে দেয়। তিনি বলেন, যেসব সংগঠন মানবাধিকারের পক্ষে কাজ করে তাদের উপর এমন হামলা আইনের শাসন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির পরিপন্থী। এই নিষেধাজ্ঞা শুধু ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে নয়, বরং বিশ্বব্যাপী নাগরিক সমাজে ভীতিকর প্রভাব ফেলবে। শুক্রবারে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট তাদের এক বিবৃতিতে নিষেধাজ্ঞা শিকার সংগঠনগুলোর প্রতি সংহতি প্রকাশ করে। তারা জানায়, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত মানবাধিকারের পক্ষে যারা কাজ করছে, বিশেষ করে গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার বিরুদ্ধে যারা লড়ছে, তারা তাদের পাশে আছে। ভারত রাশিয়ার সস্তা তেল কেনা অব্যাহত রাখছে এবং যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন 2 মাসের মধ্যে নয়াদিল্লি আলোচনার টেবিলে ফিরবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্ক বিষয়ে সমঝোতার চেষ্টা করবে। এই অবস্থার কারণে ওয়াশিংটন ভারতকে সরি বলার দিকে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, ভারত যদি তাদের সমর্থন না দেয় তবে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় পণ্যে 50% শুল্ক বহাল থাকবে। এর অর্ধেকই সরাসরি এই কার্যক্রমের শাস্তি হিসেবে বসানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত রাশিয়া চীনের ঘনিষ্ঠতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি ভারতকে বিশেষ বন্ধু হিসেবে আখ্যা দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করেছেন, নয়াদিল্লি তাদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনা করে রাশিয়ার অপরিশোধিত তেল কিনবে। দেশটি চায় তেলের সহজলভ্যতা এবং সাশ্রয়কে অগ্রাধিকার দিতে, যাতে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে। এদিকে ওয়াশিংটন হতাশ। হোয়াইট হাউসে অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় যুক্তরাষ্ট্র বিরক্ত হলেও আশা করছে ভবিষ্যতে পরিস্থিতি বদলাবে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য ও শুল্ক নিয়ে এই দ্বন্দ্বের ভূ-রাজনৈতিক প্রভাব সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের উপর পড়ছে। চীনকে প্রতিরোধে ভারতের সমর্থন ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে স্বীকার করছে না, ভারতের এই অবস্থান তাদের কৌশলগত পরিকল্পনায় সমস্যা তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও নিরাপত্তার ভারসাম্য এই দ্বন্দ্বে জটিলতার মুখে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের অবস্থান স্থির থাকলে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে ভারত তাদের জাতীয় স্বার্থ অটল রাখার চেষ্টা করবে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো নয়াদিল্লি কবে এবং কিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে। দুই দেশের মধ্যে সমঝোতার দিক নির্দেশনা না আসা পর্যন্ত এই দ্বন্দ্ব চলবে এবং এটি এশিয়া ও বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বিশ্লেষকরা পর্যবেক্ষণ করছেন, ভারত কি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলবে নাকি তাদের জাতীয় স্বার্থ অটল রাখবে। বাণিজ্য, শুল্ক, ভূ রাজনীতি সবকিছু মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রে। বিশেষজ্ঞরা বলছেন, এই 2 মাসের সময়কালে ভারতের যে সিদ্ধান্ত হবে তা শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। Bomb after bomb going deeper, blowing up. ট্রাম্প কি তাহলে বিশ্বজুড়ে যুদ্ধে নামার চিন্তা ভাবনা করছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয়ে রাখার মধ্য দিয়ে ট্রাম্প আসলে কি বার্তা দিতে চায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই পরিবর্তন প্রতিরক্ষা দপ্তরের ভেতরে চলমান তথাকথিত উওক সংস্কৃতির বিরুদ্ধে বৃহত্তর একটি দৃষ্টিভঙ্গির অংশ। তার দাবি, এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সেনা বিজয়ের নতুন যুগে প্রবেশ করছে। ট্রাম্প বলেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধও জিতেছি, এর আগে ও পরে আমরা নানা যুদ্ধে জিতেছি এবং নাম বদলে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখলাম। সেটা ছিল আমাদের ভুল। তিনি আরও বলেন, আমরা প্রতিটি যুদ্ধে জিততে পারতাম, কিন্তু আমরা সচেতনভাবে রাজনৈতিকভাবে সঠিক হতে চেয়েছি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে হোয়াইট হাউসের সব অফিসিয়াল বিবৃতি ও চিঠিপত্রে যুদ্ধ মন্ত্রণালয় নামটি ব্যবহার করা হবে। তবে স্থায়ীভাবে এই নাম পরিবর্তন করতে হলে কংগ্রেসের নতুন আইন পাশ করতে হবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি কংগ্রেসকে অনুরোধ জানাবেন যেন এই নামটিকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই নাম পরিবর্তন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রতিফলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প ইতিমধ্যে ইয়েমেন, ইরান ও দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে বোমা বর্ষণের অভিযান পরিচালনা করছেন। যদিও প্রথম দিন তিনি বলেছিলেন, আমি শান্তির দূত এবং ঐক্যের প্রতীক হতে চাই, কিন্তু তার বর্তমান কর্মকাণ্ডে তাকে মোটেও শান্তির দূত মনে হচ্ছে না। যুদ্ধ মন্ত্রণালয় নামটির ঐতিহাসিক ভিত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রে 1789 সাল থেকে 1949 সাল পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের নাম ছিল যুদ্ধ মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে কংগ্রেস জাতীয় নিরাপত্তা আইন পাশ করে, যার মাধ্যমে সব সামরিক শাখাকে একত্রিত করে একটি বেসামরিক নেতৃত্বাধীন প্রতিরক্ষা বিভাগ গঠন করা হয়। তখন থেকে নাম হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইতিহাসবিদদের মতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নামটি যুদ্ধ প্রতিরোধের বার্তা দিতে এবং পারমাণবিক ধ্বংসের হুমকির প্রেক্ষিতে গ্রহণ করা হয়েছিল। শুক্রবারের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অপরাজিত অবস্থান এই নাম পরিবর্তনের প্রেরণা। তিনি বলেন, আমরা চাইলেই সব যুদ্ধ জিততে পারতাম, কিন্তু আমরা জেতার বদলে শুধু সেই সব তথাকথিত চিরকালীন যুদ্ধ চালিয়ে গেছি। আমরা আসলে হারিনি আর জিততেও চাইনি। সব যুদ্ধেই আমরা সহজে জিততে পারতাম, শুধু কয়েকটা ছোট পরিবর্তন করলেই হতো। তবে বিশ্লেষকরা এটাকে ট্রাম্পের অতিরিক্ত আত্মবিশ্বাস বলে মনে করছেন। ট্রাম্পের এই ঘোষণায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা একে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত বললেও সমালোচকরা বলছেন এটি যুদ্ধকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার একটি বিপজ্জনক পদক্ষেপ।
বেইজিংয়ের সামরিক প্রদর্শনীতে চীন এমন কিছু অস্ত্র উন্মোচন করেছে যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে নেই। এই অস্ত্রগুলো কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। চীনের সবচেয়ে প্রভাবশালী অস্ত্র হল DF-17 হাইপারসনিক গ্লাইড ভেহিকল। 2019 সালে প্রথম প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং উড়ার সময় দিক পরিবর্তন করতে সক্ষম। DF-17 ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। বিপরীতে যুক্তরাষ্ট্র এখনও তার ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহারের উপযুক্ত করতে পারেনি। চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে এক্স রেইল গান, যা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে 60 কেজি ওজনের প্রজেক্টাইল মাস 7 গতিতে নিক্ষেপ করতে পারে। এই অস্ত্র 400 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে 6 মিনিটে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র 2021 সালে $500 মিলিয়ন খরচের পর রেইলগান প্রকল্প বাতিল করে দিয়েছিল, কারণ এটি খুব ব্যয়বহুল ও অপ্রায়োগিক ছিল। তৃতীয় অনন্য প্রযুক্তি হলো LY-1 লেজার অস্ত্র সিস্টেম, যা ইলেকট্রনিক্স নিষ্ক্রিয় করতে এবং পাইলটদের অন্ধ করতে সক্ষম। এটি বিমানবাহী জাহাজে স্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে এবং নির্ভুল ধ্বংস ও ক্রমাগত আঘাতে সক্ষম। চতুর্থত চীনের AJX-002 সাবমেরিন ড্রোন, যা 18 মিটার লম্বা এবং গোপন অভিযানে সক্ষম। এই মনুষ্যবিহীন সাবমেরিনটি পানির নিচে গুপ্তচর বৃত্তি ও নজরদারি মিশন পরিচালনা করতে পারে। পেন্টাগন স্বীকার করেছে যে হাইপারসনিক অস্ত্রে যুক্তরাষ্ট্র চীনের থেকে পিছিয়ে আছে। 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত আর্মি ও এয়ারফোর্সের হাইপারসনিক উন্নয়নে $15 বিলিয়ন বরাদ্দ করা হলেও যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিপরীতে চীন দাবি করছে যে তাদের হাইপারসনিক অস্ত্র আক্রমণের জন্য প্রস্তুত। রেলগানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র 2 দশকের গবেষণা ও $500 মিলিয়ন বিনিয়োগের পর প্রকল্প বাতিল করেছে। প্রধান সমস্যা ছিল অস্ত্রটির বিপুল শক্তি খরচ এবং ব্যবহারের সাথে সাথে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। অথচ চীনের গবেষকরা দাবি করছেন তারা 120টি গোলা পরপর ছুটতে সক্ষম হয়েছেন কোনো সমস্যা ছাড়াই। রাশিয়ার কাছে কিনজাল ও জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকলেও ইউক্রেন যুদ্ধে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার কাছে চীনের মতো উন্নত রেলগান বা লেজার প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে প্রযুক্তিগত ব্যবধান মেটাতে ব্যর্থ হয়েছেন। তার প্রশাসন চীনের কাছে এনভিডা H20 চিপ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে সহায়তা করবে। বিশ্লেষকরা এটিকে আমেরিকা চীনের হাতে AI প্রতিযোগিতায় জয়ের হাতিয়ার তুলে দেওয়া বলে অভিহিত করেছেন। চীনের মেড ইন চায়না 2025 পরিকল্পনা প্রযুক্তিগত ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যেখানে বিপুল রাষ্ট্রীয় ভর্তুকি চীনের কোম্পানিগুলোর বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা 2029 সালের মধ্যে এটি সম্পন্ন করার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। চীনের এই প্রযুক্তিগত এগিয়ে থাকা ইন্দো প্রশান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন করছে। DF-27 ক্ষেপণাস্ত্র হাওয়াই, গুয়াম ও আলাস্কার অংশ পর্যন্ত আঘাত করতে সক্ষম। চীনের এন্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজের যুদ্ধক্ষেত্রে প্রবেশের ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। চীনের অনন্য অস্ত্র প্রযুক্তি DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এক্স রেইলগান, LY-1 লেজার সিস্টেম এবং বৃহৎ সাবমেরিন ড্রোন বিশ্ব নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেখানে এসব প্রযুক্তিতে পিছিয়ে বা ব্যর্থ, চীন সেখানে দ্রুত এগিয়ে চলছে। ট্রাম্পের প্রযুক্তি নীতির অংশগতি এই ব্যবধান আরও বাড়িয়েছে। আগামী দশকে এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছেন নেতানিয়াহু। তার এই মন্তব্যের পর কাতার ও মিশর একযোগে তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, নেতানিয়াহুর বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি বলেন, গাজা পুনর্নির্মাণের জন্য একাধিক পরিকল্পনা তার টেবিলে আছে। তিনি দাবি করেন, গাজার জনসংখ্যার অর্ধেক নাকি সেখান থেকে সরে যেতে চায়। নেতানিয়াহু আরও বলেন, আমি চাইলে রাফা সীমান্ত খুলে দিতে পারি, কিন্তু মিশর সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেবে। ইসরায়েল যে পদক্ষেপ নিচ্ছে তা গণবহিষ্কার নয় বলে যুক্তি দেখান নেতানিয়াহু। তবে সমালোচকরা বলছেন, তার কথার ভেতরে প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেতানিয়াহুর মন্তব্যের প্রতি তীব্র প্রতিবাদ জানায়। কায়রো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোর করে সরানো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। এটি সরাসরি যুদ্ধাপরাধ। মিশর কখনো এ ধরনের কাজে যুক্ত হবে না, বরং কঠোরভাবে এর বিরোধিতা করবে। মিশর স্পষ্ট জানায়, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির যে কোনো উদ্যোগকে তারা রেড লাইন হিসেবে দেখছে। কায়রোর ভাষ্য অনুযায়ী নেতানিয়াহুর মন্তব্য মূলত অঞ্চলের উত্তেজনা দীর্ঘায়িত করার চেষ্টা এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন থেকে নজর ঘোরানোর কৌশল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিনে দোহায় এক বিবৃতি প্রকাশ করে। তারা নেতানিয়াহুর বক্তব্যকে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। কাতারের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে, দখলদার বাহিনী জোর করে ফিলিস্তিনিদের ভূমি ছাড়তে বাধ্য করতে চাইছে, কিন্তু ইসরায়েল কখনো সফল হবে না। কাতার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলের উস্কানিমূলক নীতি ও চরমপন্থী পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। তাদের দাবি, আন্তর্জাতিক সমাজ এখনই এগিয়ে না এলে এই সহিংসতার চক্র আরও বিস্তৃত হবে। আরব কূটনৈতিক মহল বলছে, কাতার ও মিশরের এই যৌথ প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, ফিলিস্তিন প্রশ্নে বড় শক্তিগুলো কোনো সমঝোতায় রাজি নয়। মিশর রাফা সীমান্ত নিয়ে সরাসরি সতর্ক করেছে, আর কাতার আন্তর্জাতিক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছে। এই অবস্থান গাজা সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে, গাজার পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও বলেছে, ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হলে সেটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হবে। এখন সবার দৃষ্টি ওয়াশিংটন আর ব্রাসেলসের দিকে। ইসরায়েলের অবস্থান নিয়ে তারা কি বলে? বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল উচ্ছেদ পরিকল্পনায় অটল থাকে, তবে মিশর ও কাতার ছাড়াও আরও আরব দেশ এতে যুক্ত হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। তেল বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছু এতে প্রভাবিত হবে। গাজা ইস্যুতে নেতানিয়াহুর মন্তব্য সরাসরি কাতার ও মিশরের কড়া প্রতিক্রিয়া ডেকে এনেছে। এটি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং স্পষ্ট হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের পরবর্তী স্থিতি এখন অনেকটাই নির্ভর করছে এই উত্তেজনার দিক নির্দেশের ওপর।